এটা আমরা সবাই জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সরকার গঠন করেছে। সরকার প্রধান জনাব তারেক রহমান। আশা জাগানিয়া এই যে এখন পর্যন্ত তার যেসব কর্মকাণ্ড অর্থাৎ তার সরকারের যেসব কর্মকাণ্ড যা কিছু তিনি করছেন সব কিছুই পজিটিভ। তাদের নির্বাচনী প্রধান ইশতেহার ছিল ফ্যামিলি কার্ড, অর্থাৎ শুধু ফ্যামিলি কার্ড না, বেশ কিছু সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে। সেগুলো পারিবারিক আর্থিক সুবিধা অসচ্ছল পরিবারকে, তারপর কৃষিকাজের জন্য কৃষি কার্ড, এই ধরনের বেশ কয়েকটি সুযোগ সুবিধা তারা বাংলাদেশের ইতিহাসে প্রথম ডিক্লারেশন দিয়েছিলেন। সেগুলোর বাস্তবায়ন ঘটছে। কিছুদিন আগে তারা ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করেছে। এখানে আমাদের দেখতে হবে যে এই কার্ডগুলোর সুষ্ঠু বিতরণ যেন হয়। এই ব্যাপারেই আমার কিছু কথা আমি এই ভিডিওতে বলতে চাই। আমরা আগে দেখেছি আমাদের সরকারের কিছু কার্যক্রম আছে, যেমন বৃদ্ধ ভাতা, তারপর আরও কিছু এরকম ভাতা টাইপ দেওয়া হয়, মুক্তিযোদ্ধা ভাতা। সেগুলো স্থানীয় মেম্বার, চেয়ারম্যান এদের মাধ্যমে নির্ধারণ করা হতো। যদিও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আগে কারা মুক্তিযুদ্ধ করেছে, কারা মুক্তিযোদ্ধা এটা সিলেক্ট করে, একটা লিস্ট আছে, সেই মাফিক ABC ক্যাটাগরিতে ভাতা দেওয়া হয়। আর স্থানীয় সরকার এদের মাধ্যমে যে ভাতাগুলো দেওয়া হয়, এখানে প্রচণ্ড দুর্নীতি হয়, বিভিন্ন রকম দুর্নীতি, টাকা পয়সার লেনদেন। স্থানীয় মেম্বার চেয়ারম্যানরা টাকা পয়সার বিনিময়ে এই কার্ডগুলো বা এই ধরনের সুযোগ সুবিধা কিছু ব্যক্তিকে দিয়ে থাকে, যার এই ধরনের ভাতার দরকার নেই, এই ধরনের সুযোগ সুবিধার দরকার নেই, তাদেরকেও এই ভাতাগুলো দেওয়া হয় পয়সার বিনিময়ে। তাদের কাছ থেকে পয়সা নেওয়া হয় এবং তাদের নাম এনরোলমেন্ট করা হয়। তো সেই ভুল এবার করা যাবে না। এবার এই যে পাইলট আকারে যেটা শুরু হয়েছে, প্রাথমিক আকারে যে ফ্যামিলি কার্ড, যেটা তারপরে আসছে কৃষি কার্ড, এটা খুবই একটা ভালো উদ্যোগ। এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, অর্থাৎ বর্তমান সরকার যদি এটা কন্টিনিউ করতে পারে, তাহলে যারা এটা নিয়ে সমালোচনা করেছিলেন তাদের মুখে তো ছাই পড়বেই। ছাই পড়াটাই স্বাভাবিক, অলরেডি পড়ে গিয়েছে। আর এই কার্ডগুলো, এই ধরনের সুযোগ সুবিধাগুলো মেম্বার চেয়ারম্যানদের হাতে দেওয়া যাবে না। এটা সরাসরি সরকারের মাধ্যমেই, এখন পর্যন্ত সরকারের মাধ্যমেই এটা তদারকি করা হচ্ছে, এবং স্থানীয় জনপ্রতিনিধি অর্থাৎ MP হচ্ছে সর্বশেষ পর্যায়ে যেন হয়। স্থানীয় MP এবং তারপরে উপরে যে লেভেলগুলো আছে সেগুলোর মাধ্যমে যদি এই কার্ডগুলো নিয়ন্ত্রণ করা হয় এবং খুব ভালোভাবে তদারকি করা হয়, তাহলে হয়তো এখানে কোনো দুর্নীতি হবে না। এক কথায়, স্থানীয় মেম্বার চেয়ারম্যান বা অন্য কোনো জনপ্রতিনিধি যুক্ত না করে MP পর্যন্তই সীমাবদ্ধ রাখা উচিত। MPর ওপরে যে পর্যায়গুলো আছে সেটা, এবং সর্বশেষ পর্যায়ে হলো সরকারি তদারকি। এই সিস্টেমটার মাঝখানে এই কার্ডটা বিতরণ করতে হবে, তাহলে দুর্নীতি এখানে খুব কম হবে। খুব কম মানে একেবারেই তো শূন্যের কোঠায় কোনো কিছু নেমে আনা সম্ভব নয়, তবে তুলনামূলক কম হবে। যেখানে হয়তো 90%, সেখানে হবে হয়তো 90% দুর্নীতি ছাড়া। বাকি 10%-এর কথা বলা যাচ্ছে না, কারণ হাতের 5 আঙ্গুল সমান নয়। সব MPরাই যে তাদের নীতিতে অটল থাকতে পারবে, সুনীতিতে, এরকম কথা আমরা বলতে পারি না। কিছুদিন আগে আরেকটি প্রকল্প তারেক সাহেব করেছেন, যেটা শুরু করেছেন
সেচ প্রকল্প, যেটা খাল কাটা কর্মসূচি উদ্বোধন তিনি করেছেন, এটারও সুফল স্থানীয় পর্যায়ের কৃষকরা পাবে। ইরিগেশন মৌসুমে যেই পানির সমস্যাটা হয়, এই পানির সমস্যা থেকে তারা অনেকটাই পরিত্রাণ পাবে। আর বেশ কিছু যেই কার্যক্রমগুলো করছেন বর্তমান সরকার প্রধান জনাব তারেক সাহেব, সেগুলো মোটা দাগে প্রশংসা পাওয়ারই যোগ্য। যেমন তার প্রোটোকলটা খুব বড় করেন নাই, খুব ছোট, খুব স্বাভাবিক এবং সাধারণ মানুষের মতোই তিনি রাস্তাঘাটে চলাফেরা করছেন। বিগত সরকার বা অন্যান্য বাংলাদেশের ইতিহাসে প্রত্যেকটা প্রধানমন্ত্রী যেমন তাদের বিশাল গাড়িবহর থাকতো, মন্ত্রীরা চলাফেরা করলেও এবং প্রধানমন্ত্রী হলে তো সে কোনোদিন বুঝতেই পারতো না যে বাংলাদেশে যানজট নামের একটা অসহ্য যন্ত্রণাদায়ক একটা পরিস্থিতি আছে। এটা তারা বুঝতো না, কারণ তারা যে রাস্তা দিয়ে চলাফেরা করতো সেটা সবসময় সেকেন্ডের মধ্যে ভিআইপি রাস্তা হয়ে যেত, কোনো যানজট, কোনো মানুষ, সাধারণ মানুষজন, গাড়ি ঘোড়া কিছু থাকতো না। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তিনি তার সেই প্রোটোকলটা কমিয়ে নিয়ে এসছেন এবং সাধারণ মানুষের মতো চলাফেরা করছেন, ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকছেন, তিনি বুঝতে পারছেন, অনুভব করছেন। এটা সবচেয়ে বড় সুবিধা হলো শুধুমাত্র এই সাধারণ মানুষের মতো চলাফেরা করার জন্যই নয়, বা ট্রাফিক সিগন্যালের জন্যই নয়, এভাবে চলাফেরা করার বা এভাবে অভ্যস্ত হওয়ার ফলে তিনি যে জিনিসটা বুঝতে পারছেন যে বাংলাদেশে আসলে কি কি সুবিধা, কি কি অসুবিধা, কি কি জনদুর্ভোগ, কি কি কারণে ঘটে, এগুলো তিনি অনুধাবন করতে পারছেন এবং সেই মাফিক তিনি কি করলে ভালো হয় সেটাও নিরূপণ করতে পারবেন। এটা একটা খুবই একটা মানে অনুসরণযোগ্য, অনুকরণযোগ্য, এবং এটা সাধারণ মানুষও খুব খুশি। আমি নিজেই এতে খুব খুশি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই হোক, সে একটা নিজেকে খুব বড় মাপের তো বটেই, মানে একজন রাজা, বরাবরই তাদের কোনো কিছু নিয়ে হ্যাসেল পোহাতে হয় না। কিন্তু জনাব তারেক সাহেব তিনি সাধারণ মানুষের মতো সবকিছু চলাফেরা করে, সবকিছু একদম সমস্যার কাছে গিয়ে সবকিছু দেখে সেই মাফিক যে আহ, কার্যক্রমগুলো নিচ্ছেন এবং কিভাবে সমস্যাগুলো সমাধান করা যায় সেগুলো যে করছেন, এটা খুবই অবাক করার ব্যাপার। বাংলাদেশের প্রধানমন্ত্রী এত সাধারণ হতে পারেন এটা কেউ কল্পনাও করেনি, যেটা বাঙালি জাতি এবার প্রথমবার দেখছেন। আরও যেসব কথাবার্তা বলা যায় তার অতীত নিয়ে, বা অতীত সরকারের কোনো সমালোচনা তেমনভাবে না করে তিনি বর্তমান নিয়ে এবং তার সরকারের কোনটা করলে ভালো হয়, তার এমপি মন্ত্রীদের কোনটা করলে ভালো হয়, তার জনপ্রতিনিধিদের কোনটা করলে ভালো হয়, এগুলো নিয়ে তিনি ব্যস্ত আছেন। অতীতে কি হয়েছে, কে কি করেছে, কোন ধরনের অত্যাচার করা হয়েছে, এগুলো তিনি তার কোনো কথাতেই, কোনো আচরণে এখন পর্যন্ত বহিঃপ্রকাশ করেননি। অথচ আমরা দেখেছি অতীতে কোনো সরকার প্রধান যখন ক্ষমতায় আসেন, বিশেষ করে বিগত সরকার, তার বাবার মৃত্যু থেকে শুরু করে যত ধরনের জিঘাংসা ছিল, গ্রেনেড হামলা, তারপরে গ্রেনেড হামলা তো হয়নি, এটা একটা জাস্ট এটা একটা রাষ্ট্রের মধ্যেই যেই এক ধরনের মানে বিশৃঙ্খল সৃষ্টি করা আর কি, সরকারকে বেকায়দায় ফেলার যেটা এই ঘটনাটা ঘটেছিল। তারপরে 10 ট্রাক অস্ত্র মামলা, যেই এই ব্যাপারগুলো, তারপরে খোদ প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রীর উপরেও একটা অত্যাচার করা হয়েছিল, তিনি দেশ থেকে বাধ্য হয়েছিলেন। তো কারা এটা করেছে, কারা এর পিছনে জড়িত ছিল, সেগুলো নিয়ে তিনি মোটেও তার কোনো আচরণগত অস্থিরতা প্রকাশ করেননি, যেন তিনি কোনো কিছুর মধ্যে দিয়েই যাননি। তার উপর তার জীবনের যে একটা ছিল, মানে ক্ষতি হতে পারত, তারপরেও তিনি অসীম ধৈর্য এবং খুব স্বাভাবিকভাবে সরকার পরিচালনা করছেন।
সব কিছু দেখছেন, শুনছেন এবং আমাদের জনগণের জন্য যেটা করলে ভালো হবে সেই পদক্ষেপগুলোই তিনি নিচ্ছেন। আমরা আশা করব যে তার এই ধরনের কার্যক্রম এবং এই কাজগুলো কন্টিনিউ থাকবে, কারণ সবেমাত্র সরকার গঠন হয়েছে, 1 মাস কয়েকদিন হলো, এখনো দীর্ঘ সময় আছে এই জিনিসগুলো দেখার। তিনি যদি এই ব্যাপারগুলোর কন্টিনিউটি ধরে রাখতে পারেন, তাহলে আমরা সত্যিই একটি নতুন বাংলাদেশ দেখতে পাবো বা দেখতে যাচ্ছি। বিজ্ঞতা দিয়ে, তিনি তার চিন্তাভাবনা দিয়ে, তিনি তার জ্ঞান দিয়ে যদি সব সমস্যাগুলো চিহ্নিত করতে পারেন এবং সেই মাফিক ব্যবস্থা নিতে পারেন, তাহলে বাংলাদেশের জনগণের মনে যে একটা চিন্তা ছিল, বাংলাদেশের জনগণ যেটা ভাবতো যে প্রতি 5 বছর পর পর তাদের গুরুত্ব বাড়ে, সরকার গঠন হওয়ার পরে কেউ আর তাদের মনে রাখে না, এই ভুলটা ভেঙে যাবে এবং একটা দেশ কত সুন্দরভাবে পরিচালনা করা যায়, কিভাবে পরিচালনা করা যায় এবং কি করলে ভালো হয় এবং সরকার কি করছেন, কতটা পরিবর্তন হলো, এগুলো বাংলাদেশের জনগণ খুব কাছে থেকে দেখবে এবং তাদের সেই ভুল ধারণাগুলো ভেঙে যাবে। সর্বস্তরের জনগণ এতে সুবিধা লাভ করবে। বর্তমানে আমাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না। তিনি নিশ্চয়ই অর্থনীতির এই ব্যাপারগুলো, তার সরকার সেগুলোতেও আস্তে আস্তে যাবে। একসঙ্গে তো সবকিছু হ্যান্ডেল করা সম্ভব নয়। একটা যন্ত্র, রাষ্ট্র একটা যন্ত্র, বিভিন্ন একটা যন্ত্রের অনেক কিছু, একটা যন্ত্র অনেক কিছু সমন্বয়ে একটা যন্ত্র হয়। তার বিভিন্ন পার্টস থাকে, বিভিন্ন কলকবজা থাকে। সেখানে সেই যন্ত্রটা যদি দীর্ঘদিন পড়ে থাকে বা দীর্ঘদিন ম্যাল ফাংশন করে, সেটাকে আবার ফাংশনে ফিরিয়ে আনতে হলে একটু সময়ের দরকার। সেটার কোন কোন জায়গায় সমস্যা, কোন কোন পার্টসের সমস্যা, এগুলো ঠিক করতে হয়, এর জন্য সময় লাগে। আমাদেরকেও বর্তমান সরকারকে তদ্রূপ সময় দিতে হবে। আমরা সময়টুকু দিতে চাই, যৌক্তিক সময় আমরা দিব এবং তার ফলাফলও নিশ্চয়ই পাব। মোদ্দা কথা এই, এখন পর্যন্ত আমাদের বর্তমান সরকার যা কিছু করছেন তা খুবই আশাব্যঞ্জক। বিশেষ করে তাদের নির্বাচনী ইশতেহারের যেই ফ্যামিলি কার্ড বা যেই প্রধান ইশতেহার যেটা ছিল, এটা বাস্তবায়ন দেখে অনেকেরই চক্ষু জ্বালা পড়া শুরু হয়ে গিয়েছে। তাদের কথা একটাই, আগেও ছিল এরকম, যে বাংলাদেশে এটা কখনোই সম্ভব নয়, লজিস্টিক্স সাপোর্ট নেই, ইত্যাদি ইত্যাদি। অনেক অনলাইন অভিজ্ঞ, হ্যাঁ, অনেক ব্যক্তি অনেক কথা বলেছেন, তাদের মুখে ছাই পড়েছে এবং তারা এখনো বলে যাচ্ছে যে এটা আসলে বেশি দিন করা সম্ভব নয়। এটা মানুষের ঘাড়ে করের বোঝা বেশি করে চাপিয়ে দিয়ে এটা করা হবে। আসলে মানুষের ঘাড়ে এখন আর চাপিয়ে দিয়ে বাংলাদেশের মতন জায়গায় কোনো কিছু করা সম্ভব নয়। কর একটু বাড়লে বাড়ুক, কিন্তু জনজীবনে স্বস্তি ফিরে আসুক। কৃষকদের বিনা জামানতে যেই লোন যে ব্যবস্থাটা করেছে বর্তমান সরকার, প্লাস উচ্চশিক্ষার জন্যে বিনা জামানতে বা বিনা হ্যারাসমেন্টে 10 লক্ষ টাকা পর্যন্ত যে ঋণের ব্যবস্থা যেটা করেছে, এ ধরনের আরো অনেক কিছু কথা বলা যায়, আপনারা সবাই জানেন। এগুলো সবই আশা জাগানিয়া। বাংলাদেশের ইতিহাসে প্রথম একটি মেধাবী ছাত্র যদি দেশের বাইরে শিক্ষা নিতে যেত, গরিব পরিবারের হলে অর্থের অভাবে, ব্যাংক সলভেন্সির কারণে তার বাইরে যাওয়া হতো না, সে উচ্চশিক্ষা নিতে পারতো না, তার মেধার বিকাশ ঘটাতে পারতো না। এই যে 10 লক্ষ টাকার যেটা ঘোষণা দেওয়া হয়েছে সরকার থেকে, এটা আমি কি বলবো, আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই, সবকিছুতেই সাধুবাদ জানাই। শুধু আমি নয়, আমার মতন লক্ষ কোটি বাংলাদেশের লোকজন এখন পর্যন্ত বর্তমান সরকার প্রধানের কিছু সিদ্ধান্তে খুবই খুশি এবং অর্থনীতির ব্যাপারটা যদি তিনি মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরতে পারেন, নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন বেকারদের জন্য, প্লাস আরও যেসব
কিছু ছোট ছোট সমস্যা আছে, দীর্ঘদিন সরকার বা দীর্ঘদিন দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাওয়ার কারণে যেই সব ব্যাপারগুলো বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে রেখেছে, সেগুলো আস্তে আস্তে যদি আবার ঠিক করতে পারেন, তাহলে আমার মনে হয় যে বিএনপি নজিরবিহীন একটা হিস্ট্রি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সৃষ্টি করতে যাচ্ছে। আজকে এ পর্যন্তই। আমরা সবাই বর্তমান সরকারকে সহযোগিতা করব, বর্তমান সরকার প্রধানকে সাধুবাদ জানাবো এবং তার এই যে ধরনের কর্মসূচি এবং যে ধরনের সাধারণ জীবনযাপন করছেন এবং তার দীর্ঘায়ু কামনা করব। ভালো থাকবেন সবাই।